কখনো ভেবেছেন যে এই সমস্ত বিখ্যাত অ্যাপের লোগোগুলো প্রথমে দেখতে কেমন ছিল? যেমন ক্রোম এবং স্ন্যাপচ্যাটের প্রথম লোগো দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না যে এগুলো আগে দেখতে এমন থাকতে পারে। আর ডুওলিঙ্গো কেন তাদের লোগো এত বেশি কাস্টমাইজ করে? আর আপনি কি জানেন টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামের নামও আগে অন্য কিছু ছিল? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন 10টি ইন্টারেস্টিং অ্যাপ সম্পর্কে বলতে যাচ্ছি যাদের বিবর্তন হয়তো আপনি কখনো দেখেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। ইনস্টাগ্রাম। আজ যে ইনস্টাকে আমরা দেখলেই চিনে ফেলি, সেই লোগোটি আজকের তুলনায় সম্পূর্ণ আলাদা ছিল আগে। যখন ইনস্টাগ্রাম 2010 সালে লঞ্চ হয় তখন এর প্রথম লোগোটি একটি বাস্তবসম্মত পোলারয়েড স্টাইল ক্যামেরার মতো দেখতে ছিল। এই লোগোটি ইনস্টাগ্রামের সহ-প্রতিষ্ঠাতা কেভিন সিস্ট্রম ডিজাইন করেছিলেন, কারণ ইনস্টাগ্রামের মূল উদ্দেশ্য ছিল ছবি তোলা এবং শেয়ার করা, তাই এটি একটি ক্যামেরার মতো দেখানো সম্পূর্ণ যৌক্তিক ছিল। কিন্তু যত সময় বাড়তে থাকে তখন ইনস্টাগ্রামের দল মনে করেন যে এই লোগোকে আরও অনন্য এবং পেশাদার করা দরকার, আর এখান থেকেই ইনস্টাগ্রামের লোগোর যাত্রার একটি আকর্ষণীয় মোড় আসে। ইনস্টাগ্রাম ফটোগ্রাফার এবং ডিজাইনের কোল রাইসের সাথে একত্রে একটি নতুন লোগো পুনরায় ডিজাইন করে। নতুন লোগোটিও একটি ভিনটেজ ক্যামেরা থেকে অনুপ্রাণিত ছিল, কিন্তু আগেরটির তুলনায় অনেক পরিষ্কার এবং সরল ছিল। এতে রেখাগুলোকে হাইলাইট করা হয়েছিল এবং বিখ্যাত রেনবো স্ট্রাইপগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তারপর 2011 সালে ইনস্টাগ্রাম এই ক্যামেরার লোগোটিকেও আরও পরিমার্জিত করে। ক্যামেরার টেক্সচার, ছায়া এবং লেন্সের বিবরণ উন্নত করা হয় এবং লোগোতে ইনস্টা টেক্সটও লেখা হয়ে থাকে। এই লোগোটি প্রায় 5 বছর ধরে ইনস্টাগ্রামের পরিচয় বহন করছিল, কিন্তু 2016 সালে ইনস্টা আবার বিবর্তন আনে। তারা তাদের আইকনিক বাস্তবসম্মত ক্যামেরা সরিয়ে একটি মিনি ক্যামেরার আউটলাইন এবং উজ্জ্বল গ্রেডিয়েন্টযুক্ত লোগো চালু করে। এতে বেগুনি, গোলাপি, কমলা এবং হলুদের মতো রং ব্যবহার করা হয়। কিন্তু যখন এই লোগো লঞ্চ হয় তখন অনেক ব্যবহারকারী পুরনো ভিনটেজ ক্যামেরার লোগোটি ফিরিয়ে আনতে চান, কিন্তু ইনস্টাগ্রাম তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেনি এবং সেই রঙিন গ্রেডিয়েন্ট লোগোটি ইনস্টার সবচেয়ে পরিচিত পরিচয়গুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। চ্যাটজিপিটি, যা আজকের সময় সবচেয়ে শক্তিশালী সহায়ক। আজ চ্যাটজিপিটির এই লোগোটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এআই প্রতীকগুলোর একটি। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে এর মাঝখানে তৈরি এই অদ্ভুত আকৃতিটি আসলে কি প্রতিনিধিত্ব করে? যখন 30 ডিসেম্বর 2022-এ চ্যাটজিপিটি সার্বজনীনভাবে লঞ্চ করা হয় তখন ভিজুয়াল পরিচয় ওপেনএআইয়ের বিখ্যাত নট জাতীয় প্রতীকের সাথে যুক্ত ছিল। প্রথম নজরে এটি শুধু আন্তঃসংযুক্ত লুপের মতো মনে হয়, কিন্তু এর ধারণাটি বেশ আকর্ষণীয়। ওপেনএআইয়ের অফিসিয়াল ডিজাইনারদের মতে এই ডিজাইনের বৃত্তগুলি মানবতার উষ্ণতা এবং মানব কেন্দ্রিতাকে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ ধারণাটি মানুষের এবং প্রযুক্তির সংমিশ্রণের উপরে ভিত্তি করে তৈরি। কিন্তু চ্যাটজিপিটি জনপ্রিয় হবার পর একটি আকর্ষণীয় ঘটনা ঘটে। লোকেরা এই প্রতীকটিকে শুধু ওপেন এআই হিসেবে নয়, বরং এআই এবং চ্যাটজিপিটির পরিচয় হিসেবেও চিনতে শুরু করে, এবং সময়ের সাথে সাথে চ্যাটজিপিটির অ্যাপ আইকন, ব্র্যান্ডিং উপস্থাপনাগুলো বিতর্কিত হতে থাকে। কিন্তু ইনস্টার মতো চ্যাটজিপিটি প্রতি বছর তাদের লোগো পরিবর্তন করেনি। তাই আপনি যদি আজও এর ডিজাইন দেখেন, এটি কোনো এলোমেলো ডিজাইন নয়, এর লুপগুলো একে অপরের সাথে সংযুক্ত, ঠিক যেমন এআই প্রযুক্তি এবং মানব সৃজনশীলতাকে একে অপরের সাথে সংযুক্ত করে। ইউটিউব। আপনি কি কখনো ভেবেছেন যে ইউটিউবের লোগোতে প্লে বোতামের কি কাজ? দেখুন, ইউটিউব 2005 সালে প্রথম লঞ্চ হয়েছিল। তখন এর লোগো ছিল বেশ আলাদা, যেখানে সাধারণ কালো টেক্সটে ইউটিউব লেখা ছিল, যা একটি চকচকে লাল বাক্সের ভেতরে ছিল। সেই সময় ইউটিউব পুরনো টেলিভিশনের জন্য ব্যবহৃত হতো, তাই কোম্পানিটি এর ডিজাইন এরকমই বেছে নেয়। লোকদের উদ্দেশ্য ছিল সহজভাবে জানানো যে এটি একটি অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম। আর দেখতে দেখতে ইন্টারনেটের প্রযুক্তি এগিয়ে যায়। যেমনই ইন্টারনেট একটি বড় ভিডিও কন্টেন্ট প্ল্যাটফর্ম হয়ে ওঠে, তেমনই তার লোগো আধুনিক ধরনের হতে থাকে। 2011 থেকে 2015 সালে কোম্পানি তাদের লোগোতে 3D লুক সরিয়ে একটি পরিষ্কার এবং গাঢ় আকার পরিবর্তন করে, কিন্তু ধীরে ধীরে লাল রঙকে আরও পরিষ্কার এবং গাঢ় করে পরিমার্জিত করা হয়। তারপর 2017 সালে ইউটিউব তাদের লোগো পুনরায় ডিজাইন করে। এতে ইউটিউব শব্দগুলিকে নতুন আয়তক্ষেত্রাকার আকার দেওয়া হয়। প্রথমবার লাল প্লে বাটনটি বাম দিকে স্থানান্তরিত করা হয়। আজও কোম্পানি এই লোগোটি ব্যবহার করে যাতে মোবাইল স্ক্রিন প্লের মতো দৃশ্য দেখা যায়, যা দেখতে সহজ এবং চেনার মতো মনে হয়। এরপর কোম্পানি তাদের লোগোকে আরও প্রাণবন্ত এবং বিশ্বমানের করে রিফ্রেশ করে। লাল রঙকে আরও প্রাণবন্ত এবং গাঢ় করা হয়। বোতামের হাইলাইট টোন লুক আপলোড করা হয়, যা এখনও 2026 সালেও চলছে।
কখনো ভেবেছেন যে স্ন্যাপচ্যাটের এই সাদা ভূতটি আসলে কি প্রতিনিধিত্ব করে? যখন স্ন্যাপচ্যাট 2011 সালে প্রথম লঞ্চ হয় তখন এর লোগো ছিল একটি হাস্যোজ্জ্বল সাদা ভূত, যার নাম রাখা হয়েছিল ঘোস্টফেস চিল্লাহ। এই নামটি বিখ্যাত র্যাপার ঘোস্টফেস কিল্লাহ থেকে অনুপ্রাণিত। কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ইভান স্পিগেল নিজেই এই ভূতটি ডিজাইন করেছিলেন। আর আকর্ষণীয় বিষয় কি জানেন? কোম্পানির লঞ্চ হবার আগেই লোগোটি প্রস্তুত ছিল। ভূতের অর্থ ছিল খুবই সহজ। কিছু সময় পর স্ন্যাপচ্যাটের ছবি এবং বার্তাগুলো অদৃশ্য হয়ে যেত, ঠিক যেন ভূতের মতো। কিন্তু কোম্পানি 2013 সালে এই লোগোটি আরও পরিষ্কার করে। ভূতের মুখে স্মাইল এবং মুখের বিবরণ দেওয়া হয়, যাতে এই লোগোটি যে কোনো আকার সহজেই প্রতিনিধিত্ব করা যায়। কিন্তু এখানেও থামেনি এর সবচেয়ে বড় পরিবর্তন। 2019 সালে কোম্পানি ভূতের আউটলাইন কিছুটা মোটা করে এবং আইকনিক হলুদ ব্যাকগ্রাউন্ডকে আরও উজ্জ্বল করে। এটি করা হয়েছিল যাতে লোগোটি ছোট মোবাইল ফোনের স্ক্রিনেও দৃশ্যমান হয়। আর আজও স্ন্যাপচ্যাটের লোগো, সেই হাস্যোজ্জ্বল ভূত যা 2011 সালে ডিজাইন করা হয়েছিল, সেটি এখনও আছে এবং শুধুমাত্র এটি বছর পর বছর এটিকে সহজ, গাঢ় এবং আধুনিক করা হয়েছে। ডুওলিঙ্গো বিশ্বের সবচেয়ে বিখ্যাত সবুজ পেঁচা, কিন্তু কিভাবে এটি তৈরি হলো এবং এর লোগোর বিবর্তন সত্যি আপনাকে চমকে দেবে। যখন ডুওলিঙ্গো 2010 সালে বিটা সংস্করণের সাথে লঞ্চ করা হয় তখন এর প্রথম লোগোটি ছিল শুধুমাত্র একটি টেক্সট লোগো ডুও, যা গাঢ় রঙে লেখা ছিল এবং তার নিচে একটি সবুজ স্মাইলি ছিল। আর লিঙ্গো ছিল শুধুমাত্র ধূসর রঙের। কোম্পানির মূল ফোকাস ছিল তাদের ভাষা শিক্ষা পরিষেবা চালু করা, তাই লোগোটি সহজ এবং পেশাদার রাখা হয়। কিন্তু প্রতিষ্ঠাতারা খুব শীঘ্রই বুঝতে পারেন যে শিক্ষাকে বিরক্তিকর না করে মজাদার করতে হবে। তারপর 2011 সালে ডুওলিঙ্গো তাদের সবচেয়ে আইকনিক চরিত্রটি চালু করে, ডুও দ্য গ্রিন ও। এখানে পেঁচাকে বেছে নেওয়া হয়েছিল কারণ তাকে জ্ঞান, প্রজ্ঞা এবং শিক্ষার প্রতীক বলে মনে করা হতো। এই সংস্করণে ডুও কিছুটা সহজ এবং কার্টুন ধরনের ছিল। পরবর্তী কয়েক বছর পেঁচার অভিব্যক্তি, শরীরের আকৃতি এবং রঙগুলোকে অনেকবার পরিবর্তন করা হয় যাতে তা মানুষের নজরে আরও বেশি আসে। কিন্তু 2019 সালে ডুওলিঙ্গো তাদের সবচেয়ে বড় পরিবর্তন আনে। কোম্পানি পেঁচাটিকে সম্পূর্ণ রিফ্রেশ করে দেয়, অর্থাৎ সবুজ শেডগুলোকে উজ্জ্বল করা হয়, চোখকে আরও অভিব্যক্তিপূর্ণ করা হয় এবং পুরো মাস্কটকে নরম, গোলাকার এবং আধুনিক লুক দেওয়া হয়। আর সাথে সাথে ওয়ার্ড মার্কও পুনরায় ডিজাইন করা হয়, যার অক্ষর পেঁচার বক্ররেখা থেকে অনুপ্রাণিত ছিল। আজ ডুওলিঙ্গোর লোগো শুধু একটি পেঁচা নয়, বরং ইন্টারনেটের সবচেয়ে বিখ্যাত মাস্কট হয়ে উঠেছে। কোম্পানি মাঝে মাঝে মার্কেটিংয়ের জন্য তাদের অ্যাপকে মজার অভিব্যক্তি, গলে যাওয়া মুখ এবং পাগলা সংস্করণকে সাময়িকভাবে পরিবর্তন করে। হোয়াটসঅ্যাপ। আপনি কি কখনো ভেবেছেন যে হোয়াটসঅ্যাপের লোগোর ভেতরে এই ফোন রিসিভারটি কেন বানানো আছে? কোম্পানি অন্য কিছু বানাতে পারতো, তাই না? কিন্তু কেন এটি করলো? দেখুন, যখন হোয়াটসঅ্যাপ 2009 সালে লঞ্চ করা হয় তখন তার লোগো তার মতোই সহজ ছিল। এখানে স্পিচ বাবল মেসেজিংকে প্রতিনিধিত্ব করে আর ফোন রিসিভার অ্যাপটির মূল উদ্দেশ্য দেখায়, যা লোকদের একে অপরের সাথে সংযুক্ত করে। আর সবুজ রঙকে সতেজতা, বিশ্বাস এবং যোগাযোগের প্রতীক বলে মনে করা হয়। আর এই কারণেই কোম্পানি শুরু থেকেই সবুজ রঙকে তাদের পরিচয় বানিয়ে নেয়। কয়েক বছর পর হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হয়ে ওঠে। কিন্তু এখানে কোম্পানির লোগো সম্পূর্ণ পরিবর্তন করেনি, তার পরিবর্তে তারা ছোট ছোট পরিবর্তন আনে। 2013 সালে লোগোকে আরও মসৃণ করা হয় এবং সবুজ শেডও উন্নত করা হয়। কারণ ছিল সহজ, হোয়াটসঅ্যাপ তার পরিচয় হারাতে চাননি। তারপর 2014 সালে ফেসবুক, যা আজকাল সময়ে মেটা নামে পরিচিত, হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে। অনেক ব্যবহারকারীগণ ভেবেছিলেন যে এখন হোয়াটসঅ্যাপের লোগো সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, কিন্তু তা একদমই হয়নি। কোম্পানি আজও সেই 2013 সালের পুরনো ডিজাইন করা লোগোটি ধরে রেখেছে। আর এই কারণে এটি একমাত্র অ্যাপ যেটি আজ পর্যন্ত শুধুমাত্র একবারই তাদের আইকন পরিবর্তন করেছে। ফেসবুক। কি হবে যদি আমি আপনাদের বলি যে ফেসবুকের প্রথম লোগো নীল রঙের ছিল না, বরং এর নামও ফেসবুকও ছিল না? আপনি কি বিশ্বাস করবেন? যখন ফেসবুক 2003 সালে লঞ্চ করা হয় তখন এর নাম ফেসবুক না হয়ে ফেস ম্যাশ দিয়ে শুরু হয়েছিল। এটি মার্ক জাকারবার্গের একটি কলেজ ওয়েবসাইট প্রকল্প ছিল, যার লোগো ছিল শুধু একটি লাল আয়তক্ষেত্রের ভেতরে সাদা ফেস ম্যাশ টেক্সট। কিন্তু মার্ক জাকারবার্গের এই প্রকল্পটি কোনো কারণে বন্ধ হয়ে যায়।
তাই ফেস ম্যাশ বন্ধ হবার পর 2004 সালে দ্য ফেসবুক লঞ্চ করা হয়। এবার লোগোটি গাঢ় নীল ব্যাকগ্রাউন্ডে দ্য ফেসবুক টেক্সট সহ আসে। এখানে নীল রং ব্যবহার করা হয়েছিল কারণ মার্কের লাল এবং সবুজ রঙের রং অন্ধত্ব ছিল, তাই তিনি নীল রং সবচেয়ে বেশি পরিষ্কার দেখতে পান। কিন্তু মাত্র 1 বছর পর কোম্পানি দা শব্দটি সরিয়ে দেন এবং শুধুমাত্র ফেসবুক রাখে। 2005 সাল থেকে 2015 পর্যন্ত ফেসবুকের এই লোগোটি ব্যবহার করা হয়েছিল, কিন্তু প্ল্যাটফর্ম বাড়ার সাথে সাথে কোম্পানি 2015 সালে ফন্টটিকে আরও আধুনিক এবং বন্ধুত্বপূর্ণ করে। তারপর 2019 সালে এটি পুনরায় ডিজাইন করা হয়, যেখানে নীল ব্যাকগ্রাউন্ড সরিয়ে ফেসবুক ওয়ার্ড মার্ক ব্যবহার করা হয় এবং শেষে 2023 সালে ফেসবুক তাদের সর্বশেষ লোগো চালু করে। এবার ফন্টটিকে আরও গাঢ় এবং মসৃণ করে এবং নীল রঙকেও আরও কিছুটা উজ্জ্বল করা হয়, কিন্তু শেষ পর্যন্ত ফেসবুক তাদের নীল রঙকে কোনো অংশে ছাড়েনি। টুইটার, কখনো ভেবেছেন যে টুইটারের এই লোগোতে এই এক্সের অর্থ কী এবং কোম্পানি নীল পাখি সরিয়ে এই এক্স কেন এনেছে? দেখুন, টুইটারের যাত্রা শুরু হয় 2006 সালে। এর প্রথম লোগো ছিল একটি সহজ হালকা নীল পাখি যা স্বাধীনতা এবং সংক্ষিপ্ত বার্তাকে প্রতিনিধিত্ব করত, কিন্তু কোম্পানি মনে করলো এই পাখিটি তেমন আকর্ষণীয় নয়, তাই 2007 এবং 2009 সালে এর আকৃতি, চোখ এবং শরীরকে পুনরায় ডিজাইন করে। তারপর 2010 সালে টুইটারের পাখিটিকে আরও মিনিমাল করে এবং পাখিটি অতিরিক্ত বিবরণ সরিয়ে দেওয়া হয়, কিন্তু এর আসল আইকনিক ডিজাইন আসে 2012 সালে, যখন কোম্পানি এই লোগোটি পরিমার্জিত করে তাদের অফিসিয়াল লোগো বানায়। কিন্তু 2023 সালে সব কিছু বদলে যায়। এলন মাস্ক টুইটারের ব্র্যান্ডিং সম্পূর্ণভাবে পরিবর্তন করে নীল পাখিকে অবসর দেন এবং তার স্থানে কালো ও সাদা এক্স লোগোটি চালু করেন। তার লক্ষ্য ছিল এক্সকে একটি সবকিছুর অ্যাপ বানানো, তাই এই নতুন সংস্করণকে প্রতিনিধিত্ব করার জন্য পাখির পরিবর্তে এক্সকে বেছে নেওয়া হয়। অ্যামাজনের এই লোগোতে এ থেকে জেড পর্যন্ত যাওয়া এই কমলা স্মাইলি শুধু ডিজাইন নয়, এর পেছনে একটি লুকানো অর্থও রয়েছে। দেখুন, অ্যামাজনের যাত্রা শুরু হয় 1995 সালে একটি অনলাইন বইয়ের দোকান হিসেবে। এর প্রথম লোগো ছিল একটি বিমূর্ত এ আকৃতি যা অ্যামাজন নদীকে প্রতিনিধিত্ব করত, কিন্তু 1998 সালের শেষের দিকে অ্যামাজন একটি সহজ ওয়াটারমার্কের নিচে কমলা রেখা যোগ করেন। তারপর 2000 সালে কোম্পানি তাদের সবচেয়ে আইকনিক লোগো চালু করে। এই কমলা তীরটি সম্পূর্ণ সহজ ছিল, যা দেখাতো যে অ্যামাজনে এ থেকে জেড পর্যন্ত সবকিছু পাওয়া যায়। একই সাথে এই তীরটি একটি স্মাইলি তৈরি করে যা গ্রাহকের সন্তুষ্টিকে প্রতিনিধিত্ব করে। কিন্তু 2024 সালে অ্যামাজন তাদের লোগোকে হালকা আধুনিক এবং পরিষ্কার লুক দেয়। ফন্টটি আরও পরিমার্জিত করা হয়, কিন্তু কোম্পানির এই লুকানো অর্থটি একদমই পরিবর্তন করেনি, কারণ এটাই অ্যামাজনের আসল পরিচয় হয়ে উঠেছিল। গুগল ক্রোম। এখন ইন্টারনেট ইতিহাসের সবচেয়ে উপযোগী অ্যাপ সম্পর্কে কথা বলা যাক। আমি জানি না আপনি এটি কি জন্য ব্যবহার করেন। 2008 সালে গুগল ক্রোম ব্রাউজার লঞ্চ করে এবং তার সাথে আসে একটি 3D কাচের মতো চকচকে লোগো, যা প্রায় প্রতিটি কোম্পানি তাদের লোগো 3D বানাতো, কারণ এটি আরও প্রিমিয়াম এবং ভবিষ্যৎবাদী ধরনের বলে মনে হতো। ক্রোমের নীল কেন্দ্র ব্রাউজারের গতি এবং স্থিতিশীলতাকে প্রতিনিধিত্ব করে, আর লাল, হলুদ এবং সবুজ গুগলের প্রফুল্ল রঙিন ব্র্যান্ডকে দেখায়। কিন্তু 2011 সালে কোম্পানি 3D ইফেক্ট প্রায় সরিয়ে দেয় এবং লোগোকে আরও চ্যাপ্টা এবং পরিষ্কার বানায়। এখন লোগোটি সহজ ছিল, কিন্তু পরিচয় একই পুরনো ছিল। তারপর 2014 সালে ক্রোমকে আরও একটি মিনিমাল লুক দেওয়া হয়। এবার ছায়া এবং গ্রেডিয়েন্ট আরও কমানো হয় এবং অ্যাপ আইকনটিকে আরও সহজ, বন্ধুত্বপূর্ণ, চ্যাপ্টা ধরনের বানানো হয়। অর্থাৎ ক্রোম এখানে সিদ্ধান্ত নিয়েছিল যে এখন মেকআপ নয়, বরং প্রাকৃতিক লুক বেশি প্রয়োজন। তারপর 2022 সালে ক্রোমকে তাদের সর্বশেষ আপডেট দেয়। প্রথম নজরে হয়তো আপনি কোনো পার্থক্যই দেখতে পাবেন না, কিন্তু কোম্পানি এখানে রঙগুলোকে আরও প্রাণবন্ত করেছে এবং এখনও গুগল ক্রোমের এই লোগো সমস্ত ফোনে দৃশ্যমান। যাই হোক, গুগল ক্রোম কী জন্য ব্যবহার করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। আর এরকম যদি ভিডিও আরও দেখতে চান তাহলে ইন্ডিয়া স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যে কোনো একটা আপনারা ক্লিক করে দেখে আসতে পারেন। আশা করি আজকের ভিডিওর মতো অনেক বেশি মজা পাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ সংরক্ষিত, তাই ভুল ত্রুটি থাকতে পারে। ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন। এর ফলে আপনি সহ অন্যান্য দর্শকরাও তাদের ভুলটা, ভ্রান্তটা দূর করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।